আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্টাডি ইকোনমিক্স পিডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেক দিন পর পর এখন ক্লাস হচ্ছে, অর্থাৎ আমি আসলে প্রথম দিকে যেভাবে তোমাদেরকে সাপোর্ট দিয়েছি, ক্লাস করেছি, এখন হয়তো আমার একটু ঝামেলা হচ্ছে কলেজ প্লাস আমার পার্সোনাল সমস্যার কারণে আমি ক্লাসটা একটু গেপে গেপে নিচ্ছি। তো সেই সুবাদে আমি ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব তোমাদের রেগুলার ক্লাস নেওয়ার। তো আজকে আমি তোমাদেরকে আলোচনা করব যে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের 2025 সালের যে বোর্ড কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে। তো এর আগে আমরা প্রথম পত্রের ফার্স্ট অধ্যায় এবং সেকেন্ড অধ্যায়টা অলরেডি আমরা শেষ করে ফেলেছি। তো সেই অধ্যায়গুলোকে আমরা দেখতে পেয়েছি যে এইবার 2025 সালে এমন কিছু কোয়েশ্চেন এসেছে যেটা আমরা এর আগে আমরা দেখিনি, যার মানে হচ্ছে আমরা যদি 2025 সালে সব কোয়েশ্চেন সলিউশন করে ফেলি তাহলে আশা করছি আমরা 2026 সালে যারা পরীক্ষা দিব তাদের অবশ্যই কোনো বোর্ড কোয়েশ্চেন নিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। অর্থাৎ আমি যেটা ক্লাসে বলি যে আমরা কোয়েশ্চেন জেনেই পরীক্ষায় যাব, আমরা কোয়েশ্চেন নিয়ে টেনশন করব না। অর্থাৎ আমরা যেহেতু টেকনিকগুলো জানি যে কোন কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা কেন টেনশন করব যে পরীক্ষায় কি কোয়েশ্চেন আসবে, কি কোয়েশ্চেন আসবে। এই টেনশন বা এই চাপ যদি মাথায় থাকে এবং সেই চাপ নিয়ে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে বসে তাহলে অবশ্যই তার পরীক্ষা তেমন ভালো হবে না, কারণ তার মাথায় চাপ আছে যে কি কোয়েশ্চেন আসবে, আমি কি কোয়েশ্চেনের আনসার করব। তো আমরা এই সমস্যার সমাধান হলো আমরা যে টপিকসগুলো আমাদের বইয়ে আছে, প্রত্যেকটা অধ্যায়ে আমাদের মেন কিছু টপিকস আছে। একটা বছরে যদি এই টপিক্সটা আসে পরের বছরে হয়তোবা অন্য টপিকস আছে, তো আসে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এই পরীক্ষার কোয়েশ্চেন নিয়ে টেনশন করব না। আমরা প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন যদি সলিউশন করি, যে আমাদের আনসার সবারই জানা আছে কিন্তু কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে আসার কারণে আমাদের মাথায় বাজ পড়ে যায় যে এই কোয়েশ্চেন আমি জীবনে পড়ি নাই। তো আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে 2025-এ আমি এমন কিছু কোয়েশ্চেন পেয়েছি যে আনসারগুলো তোমরা জানো কিন্তু কোয়েশ্চেন একটু ডিফারেন্ট আসার কারণে তোমরা আনসার ধরতে পারো না। তো এই জন্যই আমি প্রত্যেকটা কোয়েশ্চেনকে যত সহজভাবে সম্ভব আমি সলিউশন করে দিচ্ছি, যাতে করে তোমরা পরীক্ষার হলে কোয়েশ্চেন নিয়ে কোনো টেনশনে না থাকো। অর্থাৎ আনসার যেহেতু তোমরা জানো, যে কোনো ধরনের কোয়েশ্চেন আসা সেটা তোমরা বুঝে সেই অনুযায়ী আনসার করতে পারবে। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়টা শুরু করব। এর আগে আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গিয়েছে। তো আমার একটা চ্যাপ্টারের 2025 সালে কোয়েশ্চেন শেষ করতে অনেকগুলো ক্লাস হচ্ছে। এর কারণ হচ্ছে যে আমরা দেখি তোমরা কি করো, যে যদি ক্লাসের টাইম পিরিয়ডটা বেশি থাকে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা 40 মিনিট, সেই ক্ষেত্রে তোমার প্রথম 20 মিনিট যে ধৈর্য সহকারে তুমি সেই ক্লাসটা দেখো, পরের 20 মিনিট থেকেই তোমরা অধৈর্য হয়ে যাও, আর ক্লাস দেখতে ভালো লাগে না, আস্তে আস্তে তোমরা স্কিপ করে দাও। তো সেই জন্য আমি তোমাদের উদ্দেশ্যে বা তোমরা যেটা চাচ্ছ যে ক্লাসটা আমি ভাগে ভাগে দিচ্ছি যাতে করে তোমরাও বোর না হয় এবং প্রত্যেকটা ক্লাস যাতে তোমরা ভালোভাবে দেখো। কারণ অর্থনীতি হচ্ছে এমন একটা বিষয় যে জায়গায় আমাদের স্কিপ করার কোনো জায়গা নাই, প্রত্যেকটা টপিক্সের সাথে প্রত্যেকটা টপিক্স রিলেটেড। সেই কারণে আমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাসে মনোযোগের সাথে আমরা দেখব। তো এখন দেখো, এখানে আমরা ঢাকা বোর্ডের 2025 সালের যে বোর্ড কোয়েশ্চেনটা এসেছে সেটাই আমরা আজকে আলোচনা করব। তো তোমরা বলতে পারো যে আমরা যেহেতু 2026-এর পরীক্ষার্থী, তাহলে 2025 সালের কোয়েশ্চেনটা হয়তো বা আমাদের প্রয়োজনে আসবে না। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক, যেহেতু 2025 সালে এই টাইপের কোয়েশ্চেন চলে এসেছে, এর পরের বছরে 2026-এ কোয়েশ্চেনটা হয়তো বা একটু ডিফারেন্ট আসবে বা অন্য যে টপিক্সটা আছে সেটার উপর আমরা বেশি জোর দিব। কিন্তু আমি এটাও করে দিচ্ছি এই কারণে যে আমাদের প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা এর পরে 2027 সালে আসার সম্ভাবনা বেশি থাকে। কোয়েশ্চেন আসা মানে কিন্তু এই কোয়েশ্চেন আসবে তা কিন্তু না, এই ধরনের কোয়েশ্চেন, এই টপিক্স থেকে কোয়েশ্চেন। তো এইখানে আমাদের যে উদ্দীপক দেয়া আছে সেই উদ্দীপকে উৎপাদন দেয়া আছে, মোট স্থির ব্যয় দেয়া আছে, মোট পরিবর্তনীয় ব্যয় দেয়া আছে।
তো এই মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয় থেকে আমরা কিভাবে মোট ব্যয় বের করব, সেগুলো কিন্তু আমার যে রেগুলার যে ক্লাস আছে, রেগুলার অধ্যায় ভিত্তিক ক্লাসে কিন্তু সুন্দরভাবে আলোচনা করা আছে। তারপরও আমি কোয়েশ্চেনটা সলিউশন করে দিব এই কারণে যে আবার যাতে তোমাদের সেটা রিভিশন হয় এবং সেটা যাতে আবার মাথায় আসে। তো আমরা জানি যে আমাদের যে আমরা ব্যয় হয় যে কস্টটা, সেটা দুই ধরনের কস্ট থাকে, যে কোনো কস্টেই দুই ধরনের কস্ট থাকে। যদি আমরা মোট ব্যয়ের কথা বলি তাহলে মোট ব্যয়েও দুই ধরনের ব্যয় থাকে, অর্থাৎ মোট ব্যয়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, টিসি দ্বারা প্রকাশ করি, টোটাল কস্ট। সেই মোট ব্যয়ে কিন্তু দুই ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে মোট স্থির ব্যয় আর একটা হচ্ছে মোট স্থির ব্যয়, আর আরেকটা হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়। তো আমরা অলরেডি জানি মোট স্থির ব্যয় কি, মোট পরিবর্তনীয় ব্যয় কি। মোট স্থির ব্যয় মানে টিএফসি আর মোট পরিবর্তনীয় ব্যয় হচ্ছে টিবিসি। তো আমরা সবাই জানি মোট স্থির ব্যয় কি, মোট পরিবর্তনীয় ব্যয় কি, কারণ আমরা প্রতিনিয়ত এটার সাথে পরিচিত আছি। যেমন ধরো আমরা যারা বাসা ভাড়া দিয়ে থাকি, তো বাসায় থাকি বা না থাকি আমাকে কি করতে হয়, বাসা ভাড়াটা দিতেই হবে। আমি যদি ঈদে গ্রামেও চলে যাই তারপরেও কিন্তু আমাকে বাসা ভাড়া দিতেই হয়, যেহেতু আমি বাসাটা ভাড়া নিয়েছি। এর মধ্যে যে আমাদের কারেন্ট বিল আছে, আমি যদি বাসায় থাকি কারেন্ট যদি ইউজ করি, অর্থাৎ যে পরিমাণ আমি কারেন্ট ইউজ করব সেই পরিমাণ বিলটাই আমাকে দিতে হবে। আমি যদি বাসায় না থাকি সেই ক্ষেত্রে কারেন্ট বিলটা হয়তো বা আমার কম ইউজ হচ্ছে, সেই অনুযায়ী আমার বিলটা আসবে। এটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। একইভাবে উৎপাদনের ক্ষেত্রে কিছু ব্যয় আছে যেটা ফিক্সড, আমি উৎপাদন করি বা না করি, যেটাকে বলা হয় আমরা স্বল্পকালে উৎপাদন আমি করি বা না করি, আমাকে কিছু ব্যয় বহন করতেই হবে। যেমন ধরো আমার একটা ফ্যাক্টরি আছে, সেইখানে ধরো আমি শীতের কাপড় আমি প্রোডাকশন দিই। তো শীতের কাপড় যদি আমি প্রোডাকশন দিই, অবশ্যই আমি সেটা গরমের মধ্যেই শীতের কাপড় প্রোডাকশন দিয়ে শীতের আগেই সেটা রেডি করতে হবে। সেই অনুযায়ী প্রতি বছর ধরো 6 মাস আমার ফ্যাক্টরি চালু থাকে, অর্থাৎ আমরা শীতের অনেক আগেই আমরা কাপড়গুলো রেডি করে ফেলি এবং শীতের সময় আমার ফ্যাক্টরি অফ থাকে। সেই ক্ষেত্রে যেহেতু প্রতি বছর এই সার্কেলেই আমি কাজ করি, বা প্রতি বছরে আমি 6 মাস আমার ফ্যাক্টরি খোলা রাখি এবং 6 মাস বন্ধ রাখি, সেই ক্ষেত্রে আমি যে বিল্ডিংটা ভাড়া নিয়েছি বা আমি যে জায়গাটা লিজ নিয়েছি, 6 মাস আমি উৎপাদন করি বা না করি, সেই ক্ষেত্রে আমার ভাড়াটা আমাকে পে করতেই হবে। সাথে আমি এই বিল্ডিং দেখাশোনা করার জন্য বা আমার ফ্যাক্টরি দেখাশোনা করার জন্য আমার একজন স্থায়ী কর্মচারী লাগবে। অর্থাৎ আমি 100 জন কর্মচারী যদি সেখানে কাজ করাই, 2-3 জন স্থায়ী কর্মচারী আমার সারা বছরই লাগবে। এই যে কর্মচারী বাবদ এবং এই যে আমার ফ্যাক্টরির যে ভাড়া বাবদ বা লিজ বাবদ যে আমি টাকাটা দিচ্ছি, সেটাই হচ্ছে আমার স্থির ব্যয়। আর পরিবর্তনীয় ব্যয়টা হচ্ছে এই যে 6 মাস, বাকি 6 মাস যখন আমি কাজ করি বা ফ্যাক্টরি যখন চালু থাকে, তখন আমার কর্মচারী 100 জন থাকে, সেই 100 জনের বেতন প্লাস আদার্স যেগুলো আছে, অর্থাৎ যেটা আমার উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়টা পরিবর্তন হয়, অর্থাৎ বাড়ে বা কমে, সেটাই হচ্ছে আমার পরিবর্তনীয় ব্যয়। তো আমি আশা করছি তোমরা সবাই বুঝে গিয়েছো যে স্থির ব্যয় কী এবং পরিবর্তনীয় ব্যয় কী। অর্থাৎ ব্যয় হচ্ছে দুই ধরনের। যে কোনো ব্যয়ের কথা যদি আমি চিন্তা করি, মোট ব্যয়ের কথা আমরা চিন্তা করলে মোট ব্যয়ের মধ্যে দুই ধরনের ব্যয় ইনক্লুডেড থাকে, একটা হচ্ছে মোট স্থির ব্যয় আর অন্যটা হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়। তারপরে আমরা যদি আসি গড় ব্যয়ের কথা, ঠিক একইভাবে, কারণ মোট থেকেই তো গড় আসে, আমরা অ্যাভারেজটা করি মোট থেকে, অর্থাৎ আমি অ্যাভারেজেও জানতে চাই আমার ব্যয়টা কেমন হচ্ছে। সেই ক্ষেত্রেও অ্যাভারেজ কস্টের মধ্যে, টোটাল অ্যাভারেজ কস্টের মধ্যেও আমাদের দুই ধরনের কস্ট থাকে, একটা হচ্ছে গড় স্থির ব্যয়, একটা হচ্ছে গড় পরিবর্তনীয় ব্যয়, যাকে বলা হয় এএফসি এবং এবিসি। সেই অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ইজি একটা কোয়েশ্চেন আসছে যে উদ্দীপকের আলোকে মোট ব্যয়সূচি তৈরি করো। অর্থাৎ যে চার্টটা আছে সেখানে শুধু আমরা কি তৈরি করব, মোট ব্যয়সূচি তৈরি করব, অর্থাৎ টিসি তৈরি করব, টোটাল কস্ট যাকে বলা হয়, মোট ব্যয় বা মোট খরচ বা টিসি। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু এটা 3 মার্কসের কোয়েশ্চেন,
আমি তোমাদের বলেছিলাম যে আমরা একটি কোয়েশ্চেনকে যত সুন্দরভাবে সাজাবো আমার মার্কসটা কিন্তু সে অনুযায়ী আসবে। কেন একজন আমার থেকে এক কম পেলো বা এক বেশি পেলো সেটারও কিন্তু কারণ আছে। তুমি তোমার নিজেকে যত সুন্দর করে গুছিয়ে নিজেকে প্রেজেন্ট করবে তোমাকে দেখতে ততই ভালো লাগবে। সেই একইভাবে আমরা কোয়েশ্চেনের আনসারটা কত সুন্দরভাবে একজন টিচারের সামনে উপস্থাপনা করতে পারি সেটার উপরেই কিন্তু আমার মার্কসটা ডিপেন্ড করে। তো এখানে দেখো আমরা দেওয়া আছে দিয়ে 4টা উঠাবো, উঠিয়ে এখানে মোট ব্যয়ের একটা ঘর দিব, অর্থাৎ একটা ঘর বানাবো আমরা যে মোট ব্যয়। মোট ব্যয়কে কি বলা হয়? টিসি বলা হয়, টোটাল কস্ট, বা এটাকে বলতে পারি আমরা মোট খরচ, একই কথা। সে জায়গায় আমরা আগে কি করব? মোট ব্যয়টা বের করব। তো আমরা জানি টিসি সমান কি? টিসি আমরা কিভাবে পাই? টিএফসি প্লাস টিবিসি। তো এই সূত্রের সাহায্যে আমরা টিসিটা পাই। সে জায়গায় আমি তোমাদের বলেছিলাম উৎপাদন হয় বা না হয়, উৎপাদন করুক বা না করুক, একজন উৎপাদনকারীকে মোট স্থির ব্যয়টা তাকে বহন করতেই হবে। তো যেমন ধরো এখানে কি আছে? উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট পরিবর্তনীয় ব্যয়ের কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু মোট স্থির ব্যয়টা সবসময়ই 20 আছে। তো এখন আমরা কি করব? এই মোট ব্যয়টা কিভাবে পাবো? এই দুইটা যোগ করে আমরা কি পেয়ে যাব? টিসি পেয়ে যাব। তো 20 আর 10 হচ্ছে 30, তারপরে 20 আর 16 হচ্ছে আমাদের 36, তারপরে এটা হচ্ছে 39, অর্থাৎ 20 আর 19 39, 20 আর 32 হচ্ছে আমাদের 52, এবং এটা হচ্ছে 65, অর্থাৎ 20 এবং 20 এবং এখানে 42 হবে না, 45 হবে, 20 আর 45 হচ্ছে আমাদের 65। এই আমরা পেয়ে গেলাম মোট ব্যয়। এইখানে কিন্তু আমরা যে কাজটা করেছি শুধু 2 মিনিটসের বা 1 মিনিটসের কাজটা আমরা করেছি, জাস্ট মোট স্থির ব্যয়টা আমরা বের করে দিয়েছি। তো এই পর্যন্ত তোমার কোয়েশ্চেন অনুযায়ী, যে কোয়েশ্চেন যেটা বলেছে তোমার কাজ কিন্তু শেষ। আমরা এই অনুযায়ী কিন্তু এটাই আমার করার কথা। কিন্তু আমি যদি আমার কোয়েশ্চেনটাকে আরেকটু গোছাতে চাই তাহলে আমি কি লিখতে পারবো? যে দেওয়া আছে দিয়ে আমরা মোট ব্যয়টা আমরা বের করতে পারি। আবার আগেও আমরা এটা লিখতে পারি যে সংজ্ঞাটা, মোট ব্যয়ের সংজ্ঞা, যে মোট স্থির ব্যয়ের সংজ্ঞা, মোট পরিবর্তনীয় ব্যয়ের সংজ্ঞাটা আমরা লিখতে পারি। লিখে আমরা কি করতে পারি? 4টা উঠাতে পারি বা সংজ্ঞাটা পড়ে লিখে দিতে পারি যে আমরা আসলে জানি যে মোট ব্যয়টা কি এবং মোট স্থির ব্যয়টা কি। এটা একটা কাজ করতে পারি। আর একটা কাজ করতে পারি যেটা তোমাদের সহজ সমাধান। আমরা দেওয়া আছে দিয়ে 4টা উঠালাম, তারপরে আমরা উপরের চার্টের একটু বর্ণনা দিলাম, অর্থাৎ ছকের বর্ণনা দিলাম। যে উপরের ছকে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের পরিমাণ 1 2 3 4 5 একক অবস্থায় মোট স্থির ব্যয় সব সময় 20ই থাকে এবং মোট পরিবর্তনীয় ব্যয় 10 16 19 32 45 হয়, এবং মোট ব্যয় 30 36 39 52 এবং 65 হয়। অর্থাৎ আমরা মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয় একসাথে আমরা যোগ করে মোট ব্যয় পাই। এই কথাটা মানে টুকটাক যে জিনিসটা লিখলে আমাদের কোয়েশ্চেনটা একটু আপডেট হয়, সেভাবেই আমরা আনসার করব। তারপরে দেখো এখানে পরে লাস্টে যে কোয়েশ্চেনটা 4 মার্কসের যে কোয়েশ্চেনটা, সেটাতে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের তত্ত্ব থেকে টিএফসি রেখা অঙ্কন করে রেখাটির আকৃতির উপর মন্তব্য করো। অর্থাৎ আমরা কি করব? যে উদ্দীপকের তত্ত্ব ব্যবহার করে এই রেখাটা অঙ্কন করে আমরা সেটার আকৃতির উপর মন্তব্য করব। সেই ক্ষেত্রে আমার মনে হয় দেওয়া আছে দিয়ে আমার এই পুরো চার্টটা আমি উঠাতে পারি, নাও উঠাতে পারি, কারণ আমরা জানি আমার লাগবে শুধু টিএফসি। আমি এতটুকু পর্যন্ত রাখতে পারি। দেওয়া আছে দিয়ে আমি টিএফসির মান পর্যন্ত উৎপাদন এবং আমরা টিএফসির মান পর্যন্ত রাখলাম এবং সাথে আমরা রেখা অঙ্কন করব। তো আমি তোমাদের বলেছি সব সময় সহজ পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। পড়াশোনা অনেক সহজ বিষয়, অর্থনীতি আরও বেশি সহজ বিষয় যদি সেটা আমরা বুঝতে পারি। তো সেই অনুযায়ী আমরা রেখা অঙ্কন করাটার সিস্টেম আমি প্রতি ক্লাসে আমি বারবার এই কারণেই বলি যাতে তোমাদের এটা মাথায় এমনভাবে সেট হয় আর জীবনে তোমরা রেখা অঙ্কন করতে কোনো সমস্যা ফেস করো না।
তো আমরা বলছি, ম্যাডাম বলেছিলাম যে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্ব অক্ষে হয়। যা অঙ্কন করতে বলে তা যদি সবসময় লম্ব অক্ষেই হয়, তাহলে সাথে যে মানটা দেওয়া আছে সেটা অবশ্যই ভূমি অক্ষে হবে। তো এখানে যেহেতু টিএফসি রেখা অঙ্কন করতে বলেছে, সেই ক্ষেত্রে আমাদের টিএফসিটা কোন অক্ষে হবে? অবশ্যই লম্ব অক্ষে হবে। এবং অন্য যে মানটা দেয়া আছে, অর্থাৎ উৎপাদন দেয়া আছে, যেটাকে বলা হয় উৎপাদনের পরিমাণ, সেটা হবে ভূমি অক্ষে। তো আমরা প্রথমে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ আইডেন্টিফাই করলাম যে লম্ব অক্ষে কী বসবে, ভূমি অক্ষে কী বসবে। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে যে লম্ব অক্ষে সর্বোচ্চ মান, ভূমি অক্ষে সর্বোচ্চ মান। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লম্ব অক্ষে সব জায়গায় টিএফসি 20 আছে, অর্থাৎ এটা হচ্ছে মোট স্থির ব্যয়। উৎপাদন স্বল্পকালে উৎপাদন বাড়ুক বা কমুক, আমার মোট স্থির ব্যয়, বা আমি উৎপাদন করি বা নাই করি, আমার মোট স্থির ব্যয় সবসময় 20 থাকবে। সেই অনুযায়ী আমি একটা আন্দাজ করে, ধরো আমি যদি 20 এখানে দিয়ে দিলাম যে আমি এটুকু সমান 20 নিয়েছি, এটা থাকলো। তারপর দেখো আমি যে কাজটা করব, আমার উৎপাদনের পরিমাণ আছে 1 2 3 4 5 একক সমান পর্যন্ত। 1 2 3 4 5। তো সেই অনুযায়ী আমরা, যেহেতু টিএফসি রেখা ভূমি অক্ষে স্থির থাকবে, অর্থাৎ সবসময় 20 থাকবে, সেই ক্ষেত্রে এটা হবে ভূমি অক্ষের সমান্তরাল। আমি লম্বা করে টেনে দিলাম সহজ পদ্ধতি। আমি প্রতিনিয়ত এটার সাথে এটা যোগ করে একসাথেও একটা করে বাড়িয়েও নিতে পারতাম, পরে টান দিতে পারতাম। আমি জানি এটা ভূমি অক্ষের সমান্তরাল, টান দিয়ে দিলাম। আমরা পরিবর্তনটা আমি দেখিয়ে দিলাম যে প্রত্যেক ক্ষেত্রে যে আমার উৎপাদনের পরিমাণ বাড়ুক বা কমুক, প্রত্যেক ক্ষেত্রে আমার মোট স্থির ব্যয় কী আছে, একই আছে, যাকে বলা হয় টিএফসি। এই হচ্ছে আমার টিএফসি রেখা। এখন আমি কি বলেছি যে উদ্দীপকের তত্ত্ব থেকে টিএফসি রেখা অঙ্কন করে রেখাটির আকৃতির উপর মন্তব্য করো। আমরা যে রেখাটির আকৃতির উপর মন্তব্য করব, সেটা আমরা রেখাটি কেমন আমি দেখতে পাচ্ছি সেটাই আমরা বর্ণনা করব। এখানে আমার মুখস্থ করার বা অন্য কিছু লেখার কোনো স্কোপ নাই। আমরা যেটা আমি বলেছি, প্রত্যেক ক্ষেত্রে রেখার বর্ণনা, সূচির বর্ণনা, আমরা যা দেখতে পারবো সেটাই শুধু আমরা বলবো। এখানে মুখস্থ করার কিছু নাই, এটা কঠিন বিষয় না। আমরা প্রথমে লিখব উপরের চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে টিএফসি দেখানো হয়েছে। এখন উৎপাদনের প্রত্যেক ক্ষেত্রে, অর্থাৎ 1 2 3 4 ও 5 একক উৎপাদন স্তরে মোট স্থির ব্যয় সবসময় 20 হয়, যা ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ মোট স্থির ব্যয় রেখা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। এর কারণ হচ্ছে স্বল্পকালে আমরা উৎপাদন করি বা নাই করি, সব ক্ষেত্রেই আমাকে কি করতে হবে, মোট স্থির ব্যয়টা আমাকে বহন করতেই হবে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রেখার আকৃতির বর্ণনা। আবার আমরা আরও সুন্দর করে বলতে পারি যে সাময়িক সময়ে, অর্থাৎ স্বল্পকালীন সময়ে উৎপাদন করা হোক বা না করা হোক, আমাকে মোট স্থির ব্যয় বহন করতেই হয়, যে কারণে মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। আবার যদি আমরা আরেকটু সুন্দর করে লিখতে চাই, তাহলে মোট স্থির ব্যয় আমরা সংজ্ঞাটা দিয়ে আমরা বলতে পারি নিম্নে মোট স্থির ব্যয় রেখা অঙ্কন করা হলো। সূচি লিখে সূচিটা দেওয়া আছে, দিয়ে সূচিটা উঠিয়ে আমি মোট স্থির ব্যয়ের সংজ্ঞা দিব, তারপরে আমি বলবো উপরের সূচি থেকে নিম্নে মোট স্থির ব্যয় রেখা অঙ্কন করা হলো, তারপরে এই বর্ণনাটা দিব। তো এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইজি। এখন আমরা দেখি ঢাকা বোর্ড 2025-এ আর কোন কোয়েশ্চেনটা এসেছে, এটাও আমরা এখন আলোচনা করব। হ্যাঁ, এখানে দেখো আমরা ঢাকা বোর্ড 2025-এর আরেকটি কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। এই কোয়েশ্চেনটাও অনেক বেশি সহজ। দেখো তোমরা যে কোয়েশ্চেন নিয়ে যে টেনশনটা করো, এই কোয়েশ্চেনগুলোকে না পারার কোনো কথা না। আমি জানি এর থেকে আরও কঠিন কোয়েশ্চেন দিলে আমার সকল স্টুডেন্ট এগুলো সলভ করতে পারবে। এগুলো অনেক ইজি কোয়েশ্চেন। আমার চিত্র অঙ্কন একদম ইজি বিষয়। আমার মান দেয়া আছে, আমি সিস্টেম ফলো করে চিত্র অঙ্কন করব। আমার চিত্র অঙ্কন করেছি, আমি একটা বর্ণনা শিখব। জীবনে অর্থনীতির যত চিত্র আছে সেইভাবেই আমি চিত্রের বর্ণনা দিব। তো এই যে টেকনিকগুলা,
আমি একই কথা বারবার প্রতি ক্লাসে বলি এই কারণে যে অনেকে ধরো একটা মাঝখান থেকে ক্লাস দেখছে, সে আগে দেখে নাই, পরেও দেখবে না। তো এই ক্লাসেও যাতে সে অন্তত উপকৃত হয় যে কিভাবে আমরা চিত্র অঙ্কন করব, কিভাবে আমরা চিত্রের বর্ণনা দিব, আমরা কেন 10টা চিত্রের জন্য 10টা বর্ণনা শিখব, আমরা তো শুধুমাত্র একটা বর্ণনা শিখবো এবং সাথে করে শুধু আমরা কথাগুলো চেঞ্জ করব, ভূমিয়ককে কি মান, ভূমিয়ককে কি বসাবো এবং লম্বককে কি, এছাড়া বাকি যা আছে সব তো আমার একই থাকবে। শুধু আমরা প্রত্যেকটা চিত্রের আলোকে কথাগুলো কি লিখতে হবে সেটা আমরা নিজে থেকেই আমরা এক সময় প্রতিনিয়ত ক্লাস করতে করতে বা প্রতিনিয়ত চিত্র অঙ্কন করতে করতে আমরা এক সময় নিজেরাই পারবো। যে কোনো চিত্র আসুক, যে কোনো মান দেয়া থাকুক, তুমি তোমার নিয়ম অনুসারে চিত্র অঙ্কন করবে এবং সেটার বর্ণনা দিবে। তো এইখানে দেয়া আছে জমি দেয়া আছে একর, শ্রম ও মূলধন দেয়া আছে, মোট উৎপাদন দেয়া আছে। এই যে ম্যাডাম বললাম তুমি আনসার জানো, কনফিউশনটা কোন জায়গায় তোমাদের হয়ে যায়। এখন দেখো এই কোয়েশ্চেনে আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমাদের কনফিউশনটা হবে যে ম্যাডাম মোট উৎপাদন রেখা অঙ্কন করতে বলেছে, ভালো কথা, আমি উৎপাদন রেখা অঙ্কন করলাম, আমি লম্বককে মোট উৎপাদনের মানটা ধরলাম, ভূমিয়ককে আমি কি নিব? ভূমিয়ককে তো এখানে দুই ধরনের মান দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি আমরা জমির পরিমাণ, আবার শ্রম ও মূলধন দেওয়া আছে, তাহলে আমি কোন মানটা নিব? তো এইটার সহজ সমাধান, আমি মনে করো তুমি মনে করে কিছুই বুঝো না, কোনো কিছুই বুঝো না অর্থনীতির, তোমার বোঝারও প্রয়োজন নাই, তুমি না বুঝেই থাকো। আপাতত পরীক্ষার জায়গাটা আমরা না বুঝেই করি, যেটা দেখো মানটা পরিবর্তন হচ্ছে, ভূমিয়কের মানটা শ্রম ও মূলধন কিন্তু 1 2 3 4, আর আমরা জানি আমার শ্রম ও মূলধন বা উৎপাদনের যে উপকরণগুলো আছে, ভূমিও কিন্তু একটা উপকরণ, কিন্তু ভূমিটা প্রতিনিয়ত স্থির আছে। অর্থাৎ আমি ধরো এই উৎপাদনের জন্য আমি এতটুকু ভূমি ফিক্সড রেখেছি, অর্থাৎ 1 একর সমান জমি রেখেছি, কিন্তু এই 1 একর সমান জমিতে আমি যত বেশি শ্রম ও মূলধন নিয়োগ করব উৎপাদন আমার ততই বাড়বে। সেই অনুযায়ী দেখো যে মানগুলা উৎপাদনের উপকরণের যে মানটার পরিবর্তন হচ্ছে এবং সেটার সাথে সাথে কিন্তু আমার মোট উৎপাদনেরও পরিবর্তন হচ্ছে, তার মানে ভূমিটা আমি ভূমিয়ককে বসাবো না, ভূমি তো সবসময় একই আছে, আমার যে মানটার পরিবর্তন হচ্ছে সেই মানটাই আমি ভূমিয়ককে বসাবো। অর্থাৎ উৎপাদনের উপকরণের যে মানটার পরিবর্তন হয় তার কারণেই কিন্তু আমার উৎপাদনের মোট উৎপাদনের পরিবর্তন হচ্ছে। আর ভূমি আমি জানি এতটুকুই ফিক্সড আছে, এর মধ্যে আমি যত বেশি শ্রম ও মূলধন নিয়োগ করব আমার উৎপাদন তত বেশি আসবে। এই যে কনফিউশনের জায়গাটা, এই কনফিউশনের জায়গাটা তোমাদের দূর করার জন্য আমি প্রতিনিয়তই অবশ্যই তোমাদেরকে সাপোর্ট দিব। ক্লাসে যেমন আমি সাপোর্ট দিচ্ছি, আমি তোমাদেরকে আমার ইউটিউব ক্লাসের মাধ্যমেও কিন্তু আমি তোমাদেরকে সাপোর্ট দিতে চাচ্ছি। অর্থাৎ আমি চাই আমার কোনো স্টুডেন্ট যাতে পরীক্ষার হলে কনফিউজড না হয়, কোয়েশ্চেন যে কোনোভাবে আসুক সে কনফিউজড হবে না। তো আমরা দেখো নিয়ম অনুযায়ী আমরা কি করব, মোট উৎপাদন রেখা অঙ্কন করতে বলেছে, তাহলে আমরা মোট উৎপাদনটা লম্বককে নিব। আমরা জানি মোট উৎপাদনকে কি দ্বারা প্রকাশ করা হয়, টিপি দ্বারা প্রকাশ করা হয়, টোটাল প্রোডাকশন। তো আমি বাংলায় না লিখে আমার জায়গার স্বল্পতার কারণে আমি টিপিই লিখলাম, তোমরা মোট উৎপাদনও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এবং ভূমিয়ককে নিব আমি শ্রম ও মূলধন, শ্রম ও মূলধন। তারপর আমরা চিরাচরিত নিয়ম যেটা আমরা ফলো করি, ভূমিয়ককে কতটুকু মান আছে, 4 পর্যন্ত আছে, তো আমরা 1 2 3 4 নিলাম, 1 2 3 4। আর লম্বককে হচ্ছে মোট উৎপাদনের সর্বোচ্চ মান এখানে আছে আমার 50, আমি 5 করে গ্যাপ নিতে পারি, 10 করেও নিতে পারি। তো আমি যদি 10 করে নেই, 10 20 30 40 50 40 30 20 10। এখন দেখো আমার লাগবে কত, এখানে আমার 35 লাগবে, 45ও লাগবে, তাইলে সেই ক্ষেত্রে 30 আর 40-এর মাঝামাঝি হচ্ছে 35, 40 আর 50-এর মাঝামাঝি 45। 5 করেও তুমি গ্যাপ নিতে পারে, কোনো অসুবিধা নাই, সেই ক্ষেত্রে আমার অনেকগুলো জায়গা আবার লিখতে হচ্ছে। তো তোমরা তোমাদের টেকনিক অনুযায়ী যে পদ্ধতি তোমার কাছে সহজ মনে হয় সেই পদ্ধতিতে তুমি তোমার চিত্র অঙ্কন করবে। এখন দেখো 1 একর, প্রথমে একক শ্রম মূলধনে মোট উৎপাদন হচ্ছে 20, একে হচ্ছে আমার 20, এটাকে দিলাম এ বিন্দু। 2 হচ্ছে 2 একক শ্রম মূলধনে হচ্ছে মোট উৎপাদন হচ্ছে 35, এটাকে দিলাম বি বিন্দু। 3 এককে আমার শ্রম মূলধন নিয়োগ করলে আমার মোট উৎপাদন হচ্ছে 45, এটাকে দিলাম ডি বিন্দু।
আমরা চিত্র অঙ্কনের সি বিন্দু সাথে সাথে বিন্দুটার নাম আমরা দিয়ে দিব, তাহলে আমার চিত্র অঙ্কনে অসুবিধা হবে না রেখাটা মিলাতে। 4 হচ্ছে আমার 50, অর্থাৎ 4 একক শ্রম ও মূলধন নিয়োগ করলে আমার মোট উৎপাদন হবে 50টাকে দিলাম ডি বিন্দু। এখন এই যে এই এ বি সি ডি ই বিন্দু যোগ করে আমরা টোটাল প্রোডাকশন টিপি রেখা পাই। এই জায়গায় যে ভুলটা আমরা করব না, এই রেখাটাকে আমরা অনেকে এইখান থেকে নেই। এইখান থেকে নেওয়ার মানে হচ্ছে, এখান থেকে নেওয়ার মানে কি, এখান থেকে নেওয়ার মানে হচ্ছে প্রথম এককের ক্ষেত্রে সব দুইটা মানে প্রথম জায়গায় সব দুইটাই শূন্য, কিন্তু আমার কি প্রথমের দুইটা কোনো শূন্য মান আছে না। আমরা এটাকে ভূমি অক্ষের সাথেও মিলাতে পারবো না, লম্ব অক্ষের সাথেও মিলাতে পারবো না, আমরা এটাকে মাঝামাঝি অবস্থা থেকে নিব। এই হচ্ছে আমার টিপি রেখা। আমরা বর্ণনাটা ঠিক আগের মতোই দিব, যে উপরের চিত্রে OX ভূমি অক্ষে শ্রম মূলধন এবং OY লম্ব অক্ষে মোট উৎপাদন দেখানো হয়েছে। শ্রম মূলধন 1, 2, 3 ও 4 একক নিয়োগ করার ফলে মোট উৎপাদন যথাক্রমে 20, 35, 45 ও 50 হয়, যা এ বি সি ও ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি সি ও ডি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত মোট উৎপাদন রেখা। এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের আনসার। তো পরবর্তীতে দেখো, এখানে ঘ নাম্বার একটা কোয়েশ্চেন দেওয়া আছে, প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে রেখাটি উৎপাদনের কোন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্লেষণ করো। আমরা জানি দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ে দুইটা বিধি আছে। দ্বিতীয় অধ্যায়ে আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং তৃতীয় অধ্যায়ে আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। যদি প্রান্তিক উৎপাদনের মান আস্তে আস্তে কমতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো দেখি তো আমরা আসলে অ্যাকচুয়ালি এখানে কোন বিধিটা আমাদের আসে, তো আমরা দেখব। তো এখন আমরা যেহেতু বলেছি প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো, প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করতে হলে আমাকে কি করতে হবে, আগে প্রান্তিক উৎপাদনের মানটা আমাকে বের করতে হবে, কারণ রেখা অঙ্কনের জন্য অবশ্যই আমার সূচি লাগবে। সেই ক্ষেত্রে আমি এখানে কি করব, প্রান্তিক উৎপাদনের মানটা আমি বের করব। আবার প্রান্তিক উৎপাদনে আমরা মানটা বের করব, তারপর সেটা থেকে আমরা রেখা অঙ্কন করব। তো প্রান্তিক উৎপাদনের মান বের করার বা সূচি বের করার সিস্টেম আমরা সবাই জানি। আমরা জানি যে কোনো প্রান্তিক মান, প্রান্তিক উৎপাদন, প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয়, প্রান্তিক উপযোগ, যে কোনো প্রান্তিক মান বের করার সিস্টেম আমার একই। আমরা মোট থেকে প্রান্তিকটা বের করতে পারি। সেই ক্ষেত্রে প্রথম এককে যা আছে আমাদের সেটাই হবে। প্রথমে 20 আছে, 20ই হবে, 20 হবে। তারপর আমরা নিচেরটা থেকে উপরেরটাকে বিয়োগ করব বা মাইনাস করব। 35 থেকে 20 চলে গেলে আমার থাকে হচ্ছে 35 থেকে 20 গেলে আমার থাকে 15, তারপরে 45 থেকে 35 গেলে 10, 50 থেকে 45 চলে গেলে 5। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার প্রান্তিক উৎপাদনের মান আস্তে আস্তে কমে যাচ্ছে, যেটা আমি চিত্র অঙ্কনের আগে আমি বুঝতে পারছি যে এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে। তো আমাদের প্রথম যে কন্ডিশন কোয়েশ্চেনে দেয়া আছে আমরা সেটাতে চলে যাই। আমরা দেয়া আছে দিয়ে আমরা উদ্দীপকটা উঠাবো, প্রান্তিক মানটা বের করব, তারপর আমরা লিখব উপরের সূচি থেকে নিম্নে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো। অর্থাৎ আমরা কোয়েশ্চেনটা খুব গুছিয়ে লিখব, যাতে করে আমার কোনো ভুল কোনো এক্সামিনার ধরতে না পারে। তো ঠিক একইভাবে আমরা আগে যেভাবে চিত্র অঙ্কন করেছি একইভাবে করব। আমরা যেহেতু প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করব, প্রান্তিক উৎপাদনের মানটা আমরা লম্ব অক্ষে বসাবো এবং ভূমি অক্ষে বসাবো হচ্ছে তোমার শ্রম মূলধন। তো প্রান্তিক উৎপাদনের সর্বোচ্চ মান হচ্ছে 20, আমরা 5 করে গ্যাপ নিব। 5, 10, 15, 20, 5, 10, 15, 20। তারপর ভূমি অক্ষে আছে আমার 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 শ্রম ও মূলধন, শ্রম ও মূলধন। এখন দেখো এখানে যে কাজটা আমাকে করতে হবে, প্রথম এককে প্রান্তিক উৎপাদন হচ্ছে আমার 20, অর্থাৎ 1 এককে আমি 20, এটাকে দিলাম এ বিন্দু। 2 এককে হচ্ছে আমার 15, এটাকে দিলাম বি বিন্দু।
তারপরে হচ্ছে 3 এককে হচ্ছে আমার 10, এটাকে দিব আমি সি বিন্দু। 4 এককে হচ্ছে আমার 5, এটাকে দিব ডি বিন্দু। এখন এই আমার এ, বি, সি এবং ডি বিন্দু যোগ করে আমরা কি লিখব? এম পি বা মার্জিনাল প্রোডাকশন রেখা। তো এই রেখাটি আমরা যেহেতু কোয়েশ্চেনে আমাকে একটু লেজ লাগানো আছে, যেটাকে বলা হয় আমার উটকো একটা ঝামেলা, যে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করেছি, আমি বর্ণনা দিব, সাথে আমার কোন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা লিখতে হবে। এটা কোনো কঠিন বিষয় না। আমরা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করেছি, বর্ণনাও আমরা দিব, শুধু লাস্টে আমরা 2টা লাইন এড করে দিব। তো আমরা এখানে বলবো উপরের চিত্রে ভূমি অক্ষে শ্রম মূলধন এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। শ্রম মূলধন 1, 2, 3 ও 4 হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে এই কারণেই লিখবো যে এখানে একাধিক মান আছে। এই যে প্রত্যেকটা ধাপে ধাপে আমি যখন আমার খাতার মার্কস যখন 80+ হয়ে যাবে, সেই ক্ষেত্রে একজন এক্সামিনার আবার আমার খাতাটা দেখবে যে কেন সে 80+ মার্কস পেল। সেই জায়গায় আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমার সবগুলা জিনিস আমি দেখব যে আমি কেন যথাক্রমে লিখব, এখানে একাধিক মান আছে। তারপর আমরা লিখব যে যথাক্রমে 20, 15, 10 ও 5 হয়, যা এ, বি, সি ও ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ, বি, সি ও ডি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায়, সেটি উদ্দীপক হতে অঙ্কিত প্রান্তিক উৎপাদন রেখা। উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে শ্রম মূলধনের পরিমাণ যতই বাড়ছে, মোট উৎপাদনও বাড়ছে, কিন্তু প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে, যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে। তাই আমরা বলতে পারি যে উৎপাদনে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে। এই পর্যন্তই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের আনসার। তো আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমি পরের ক্লাসে আরও সুন্দর সুন্দর টপিকস এবং সুন্দরভাবে গুছিয়ে সলিউশন নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।